নমস্কার। আজ নমস্কার বলছি তোমাদের। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই বন্ধুরা। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। একটু রবীন্দ্রপক্ষের আয়োজন কে কে করছো জানিও। কে কে একটু কবিতা গান করবে ভাবছো, একটা ছোট অনুষ্ঠান করবে ভাবছো, ভেবে থাকলে আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, আজকে আমি ধারাবাহিক ফিরে দেখা যেটা পড়ছিলাম তার তৃতীয় পর্ব পড়ব। অতীতের স্মৃতি থেকে চলতে চলতে কখন যে রাত কেটে গেল মৈনাক বুঝতেই পারেননি। হঠাৎ পাখির ডাকে সম্বিত ফিরল। জানলা দিয়ে তাকিয়ে দেখলেন প্রায় ভোর হয়ে আসছে। অন্ধকার কেটে আস্তে আস্তে চোখের ভোরের আলো ফুটছে। কলঘরে গিয়ে বেশ করে চোখে মুখে জল দিয়ে বেরিয়ে এলেন। তারপরে আবঝা ভোরের আলোতেই হাঁটতে শুরু করলেন। নেপাল হাঁটতে হাঁটতে প্রায় নেপাল মহারাজের আশ্রমের কাছে চলে এসেছে। সেই আশ্রম যেখানে হাসপাতাল, স্কুল, গেস্ট হাউস সব করেছেন মহারাজ একা। এই হাসপাতালের তিনি প্রধান ডাক্তার। মহারাজ হাসপাতালের ভার তার ওপর পুরো ছেড়ে দিয়ে নিশ্চিন্ত আছে। প্রতি বছর বিদেশের নানা জায়গা থেকে গ্রান্ট সংগ্রহ করে রায়পুরের কাছে এক বিস্তৃত অঞ্চল জুড়ে মহারাজ এই আশ্রম গড়ে তুলেছেন তার অক্লান্ত পরিশ্রম দ্বারা। এই আশ্রমে দুবেলা যেমন দেবতার আরাধনা হয়, তেমনি দুবেলা দরিদ্র নারায়ণের সেবা হয়। কলেজ, এমনকি শিক্ষিকাদের থাকার জন্য সুন্দর সুন্দর কটেজও তৈরি হয়েছে। ছোট ছোট বাংলো ধরনের, এমনকি শিক্ষিকাদের থাকার জন্য সুন্দর সুন্দর ছোট ছোট বাংলো ধরনের কটেজ, হাসপাতাল সবই এই মানুষটা একা হাতে তৈরি করেছেন। এই অঞ্চলের ছেলে মেয়েদের যেমন অশিক্ষা দূর হয়েছে, তেমনি তারা চিকিৎসারও সুযোগ পাচ্ছে। অনেকের সংস্থানও হয়েছে। এত বড় আশ্রমের কর্মকাণ্ড চালাবার জন্য অনেক লোকেরই চাকরি হয়েছে। তাছাড়া কৃষকদের কাছে প্রয়োজনীয় চাল ডাল এই আশ্রম প্রচুর পরিমাণে কিনে নেয়। দুই বেলা ভোগ আর দরিদ্র নারায়ণের ভোজনের জন্য বড় বড় পুকুর কাটিয়ে তাতে মাছ ফেলে জেলেদের দিয়ে দুবেলা অনেক মাছ ধরানো হয়। আশ্রমে মাছ ফেলে মাছ চাষ করা হয় এবং জেলেদের দিয়ে দুবেলা অনেক মাছ ধরা হয়। আশ্রমের প্রয়োজনে যতটুকু লেগে বাড়ির বাইরে সবজি, মাছ, চাল, ডাল এরা রায়পুরের বাজারে গিয়ে বেচে আসে। এখানে এখন ব্যাংক হয়েছে, পোস্ট অফিস সব হয়েছে। ফলে সেখানে মানুষও কাজ পাচ্ছে। এই আশ্রমের জায়গাটা রায়পুর থেকে 3 ঘন্টার মতন বাস বা গাড়িতে আসতে হয়। এটা একটা অনুন্নত জায়গা ছিল, যেখানে মানুষ শুধু দরিদ্রের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতো। এই আশ্রমে বেঁচে থাকতো দুবেলা দুমুঠো খাবার জন্য। না ছিল শিক্ষা, না চিকিৎসার ব্যবস্থা। নেপাল মহারাজ তার সারা জীবনের পুঁজি সঞ্চয় আর বিদেশের সাহায্যে এর রূপ বদলে দেন। আশ্রমের সামনে একটা বড় সুন্দর বাঁধানো পুকুর ঘাট। মৈনাক সেই ঘাটের কাছে একটি বেঞ্চিতে গিয়ে বসে পড়লেন। পাশে একটা টিনের ছাউনি দেওয়া চায়ের দোকান। দোকানদার পল্টু এসে মৈনাকের কাছে একটা মাটির ভাঁড়ে চা আর 2টো দেশি বিস্কুট নিয়ে এসে দাঁড়ালো। ডাক্তারবাবু? মৈনাক চমকে তাকালেন। তারপর বললেন, ও, চা এনেছিস? ভালো করেছিস, মনটা চা চা করলেন। বলেই পকেট থেকে পয়সা বার করতে গিয়ে দেখলেন, ও, তিনি তো ব্যাগ ট্যাগ কিছু আনেননি। ভোরের আগেই সোজা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। পল্টুর দিকে চেয়ে বললেন, আজ আর তো চা খাওয়া হলো না রে, ব্যাগ ট্যাগ কিছুই আনেনি। কি যে বলো তুমি! তোমার পল্টু তোমাকে 1 কাপ চা খাওয়ালে গরিব হয়ে যাবে না। এদের এই অনাবিল সারল্যে ভরা হাসি মুখ জগতের অনেক দুঃখ লাঘব করে দেয়। বিস্কুটে একটা কামড় দিয়ে চায়ে চুমুক দিয়ে যেন ক্লান্তি মুছে গেল। তবু ঘুরে ফিরে মনটা সেই অতীতের দরজায় ধাক্কা খেল।
এতদিন পর যখন দেখা হলো, কেন তিনি কিছু বললেন না? সেই বা কিছু না বলে ওরকমভাবে চলে গেল কেন? এখানে কোথায় থাকে, কি করে, কিছুই তো জানা হলো না। বিদেশে তার কাজ শেষ হওয়ার পর যখন দেশে মায়ের কাছে ফেরার জন্য ব্যস্ত, আনন্দে নানান রকম জিনিস কিনছেন আর ভাবছেন, মা বলবেন, তোর যা কাণ্ড, আমি কি এসব করি নাকি? সারা জীবন একটা চাদর গায়ে দিয়ে কেটে গেল। তিনি তখন রাগ দেখিয়ে বলবেন, করনি, এবার থেকে পড়বে, বুঝলে মা, জাননি? শুধু শুধু মায়ের জন্যই কি উজাড় করে কিনেছিলেন, আর কারোর জন্যে নয়। কিনেছিলেন বই কি, যা মনে ধরেছিল তাই কিনে ফেলেছিলেন। কিন্তু একটু চিন্তাতেও ছিলেন। শেষের দিকে প্রায় ৫-৬ মাস কোনো চিঠি পাননি। কেন, গিয়ে এই জবাবটা বেশ ভালো করেই নেবেন। ঠিক তখনই সেই মর্মান্তিক খবরটা পান, মা আর নেই। পাগলের মতন ছুটে এসেছিলেন। জিনিসপত্র প্রায় কিছুই গোছানো হয়নি, আর কিছু মাথায়ও ছিল না। শুধু মনে হয়েছিল শেষবারের মতন মায়ের চোখে দেখাটা দেখতে পাবো তো। কিন্তু তাও পারেননি। তিনি আসার আগেই তার সোনার প্রতিবার মাকে বাবা দাহ করে ফেলেছিলেন। সবাই অনেক বারণ করেছিল, বাবা কারো কথায় কান দেননি। কেন এত তাড়াহুড়ো? এ প্রশ্নর আজও কোনো জবাব নেই তার কাছে। শোকের প্রথম ধাক্কাটা সামলে নিয়ে ভাবলেন, এ সময় একমাত্র স্নেহার কাছে গিয়ে তিনি একটু শান্তি পেতেন। স্নেহা কি জানে না যে তিনি এসছেন? হয়তো জানে, বাবার ভয়ে আসতে পারছে না। বিকেলের দিকে কাঁচা গলায় দিয়ে পথে নামলেন। কিন্তু এ কি, স্নেহাদের বাড়ির জায়গায় তো বিশাল ফ্ল্যাট উঠছে। ওরা তবে গেল কোথায়? আশেপাশে বাড়ি থেকে খবর নিয়ে জানলেন স্নেহারা কোথায় গেছে তারা কেউ জানে না। তবে ওদের খুব বাজেভাবে উঠিয়ে দিয়েছিলেন। কে? বাড়িওয়ালা প্রমোটারের হাতে বেশ বাড়িয়ার প্রমোটারের হাতে বাড়ি দিয়ে দেন এবং স্নেহাদের বাড়ির সব জিনিসপত্র, স্নেহার স্বাদের বই ছুঁড়ে ছুঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। কেউ কিছু বলেননি। কে কি বলবে? ওরা যে কেসে হেরে গেছিল। আর কেস লড়েছিলেন তোমার বাবা। মৈনা স্তব্ধ হয়ে গেছিলেন। রাগে, দুঃখে, অপমানে যখন তিনি ক্ষতবিক্ষত। একদিনের জন্য কলকাতা তখন বিষের মতন হয়ে উঠেছিল। ঠিক তখনই দেখা পেলেন নেপাল মহারাজের।